মা এখন বসে বসে জল ভরে দিচ্ছে। বাবাইকে আজকে টিফিনে দেবো চিকেন চাউ। আর এদিকে 4 পিস বাটা মাছের ঝোল হয়ে গেছে, আমডাল হয়ে গেছে, আন্টি বাবার জন্য চিকেন হয়ে গেছে। চিকেনটা আজকে একটু বেশি গলে গেছে জানো। আর এই হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো বটি। আর এখানে মান্টি বাবাই খেলো, তোমাদের দাদা ভাই খাবে, তারপরে আবার ভাত বসাবো অল্প করে দুপুরবেলা। রান্নাঘরের কাজও কমপ্লিট, কাজের দিদি এসে ঘর মুছে দিয়ে গেছে। আর এই যে মায়ের জন্য একটু চা বসালাম, গ্যাসটা ভালো করে মুছে নিলাম, কারণ চিকেন বানিয়েছিলাম তো, চিকেন মাছ মা তো এগুলো ছোঁয়া খায় না। তো এবার মায়ের জন্য চা করছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে দিয়েছি, ও খেলো, মিস্ত্রি দাদাদের জন্য নিয়ে গেল। আজকে সকালের দিকে অনেকটা বেশি গরম লাগছিল জানো, এই মুহূর্তে আবার দেখছি একটু কম, বাইরে বেশ হালকা ফুলকা হাওয়াও দিচ্ছে। মা বাবাইকে খাইয়ে দিচ্ছে, প্রত্যেক দিনই খাইয়ে দিয়ে যায়। একজন কমেন্ট করেছে যে লেক টাউন থেকে তোমার ভিডিও দেখি ভালো লাগে, তুমি সব সময়ের জন্য একটা কাজের লোক রাখছো না কেন? আর তোমার মা যে এই বয়সে তোমার এত কাজ করে, তোমার খারাপ লাগে না? আর আমি একটু ক্লিয়ার করি, সব সময়ের জন্য কাজের লোক আমরা সবাই খুঁজছি, আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল না। আর ঘর মোছার দিদি আছে, সুতরাং মা ঘর মোছে না। আর প্রত্যেক দিন ব্লগেই আমি দেখিয়ে দিই দুপুরবেলা আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখি, তো রান্নাবান্নার সমস্ত বাসনও আমিই মাজি। এবার মা যখন সন্ধেবেলা আসে হয়তো তখন একটু চা বানালাম, সেই চায়ের বাসনটা মা ধুয়ে নিল, মা রাত্রিবেলা মান্টি বাবাইকে খাইয়ে দেয়, সেগুলো মা ধুয়ে রাখলো। হয়তো দুধের বাটিটা ধুয়ে রাখলো, সকালবেলা চা করলো সেটা ধুয়ে রেখে গেল। হয়তো এই যে মান্টি মান্টি বাবাই খাবে এই থালগুলো ধুয়ে রেখে গেল, এই রকম আর কি। হয়তো 4-5টা বোতল খালি আছে, কি একটু বেশি বোতল খালি আছে, সেগুলো জল ভরে রেখে গেল। এবার সমস্যা হলো মা তো সন্তানের কষ্ট দেখলে মায়েরা করবেই। আর আমার যা শরীরের পরিস্থিতি, আমার থেকে আমার মা অনেক বেশি স্ট্রং, এবং আমার মা এখনও পর্যন্ত মোটামুটি মনের জোরে ভালোই কাজ করতে পারে। আর খারাপ তো আমার লাগেই, এটা তো আমি আগের দিন ভিডিওতেও বলেছি যে আমার খারাপ লাগে। আর আমার মা বাবার মনে হয় আরও বেশি খারাপ লাগে আমার এই কষ্ট পাওয়া দেখে, সুতরাং সেই জন্যই তারা চেষ্টা করে। হ্যাঁ, ওই জন্যই চেষ্টা করে আর কি। বাবা স্কুলে বেরিয়ে গেল, মাও রেডি হয়ে দেখো চা খেয়ে নিচ্ছে। আর মা আমাকে এটাই বোঝাচ্ছে যে কারোর কোনো কথায় কান দিবি না, এখন তোকে সুস্থ হতে হবে, তোর সন্তান আছে, স্বামী আছে, শাশুড়ি মা আছে, তোর ভরা সংসার, কি করে সুস্থ হবি সেই চেষ্টা আমরা সবাই মিলে করছি, এবং তুইও মনের জোর রেখে সেই চেষ্টাই করবি। মিস্ত্রি দাদাদের জন্য চা বানাচ্ছি, ঢেকে রাখি 5 মিনিট, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এদিকে দুধ জাল দিয়ে নিলাম, একদম ক্ষীরের মতো হয়ে গেছে, স্নান করতে গেছিলাম তো। এই যে আমার স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই যদি এখনই ফুল নিয়ে আসে তাহলে আমি পুজো দিয়ে দেবো, না হলে শুয়ে পড়বো। খালি পেটে একটা ওষুধ ছিল সেটা খেলাম, দাদাভাই যখন আসবে তখন পুজো দিয়ে তারপরে কিছু খাবো, তারপরে আবার ওষুধ খাবো। আমি গুনে দেখলাম সারাদিনে নার্ভে মানে এই হাতের জন্য 6টা ওষুধ খাই, আর আমার যে সমস্যা ইমিউনিটি তার জন্য আমি 2টো ওষুধ খাই, 6, 7, 8। আর কানের জন্য এখনও অ্যান্টিবায়োটিক, যেহেতু কোর্সটা কমপ্লিট করতে হবে, ওটা 3টে ওষুধ খাই। 6, 7, 8, 9, 10, 11, 11। একটা সময় ছিল 17টা ওষুধ খেতাম, এখন একটু কমেছে। তো যাই হোক, আজকে কাজকর্ম সব হয়ে গেছে, ভালো, যেদিনই হয়ে যায় ভালোই লাগে। এই হলো ব্যাপার। কালকে মা রান্না করবে, আমি করতে পারবো না, কারণ কালকে কানের ডাক্তারের কাছে যাবো। ডাক্তারবাবু বলেছিলেন কানটা পরিষ্কার করার ব্যাপার আছে, যেহেতু ইনফেকশন হয়ে গেছিলো, তো 10 দিন পরে যেতে বলেছিল, ওই 12-13 দিনের মাথায় যাব। কারণ ডাক্তারবাবু সপ্তাহে 2 দিন বসে, যেদিন এর আগে যেদিন বসলো সেদিন আমার 8 দিন হয়েছিল, মানে সপ্তাহের একদম শেষ প্রথমে এবং একদম শেষে। তো আবার এই 12-13 দিন হয়ে যাবে যেদিন যাবো, অসুবিধা নেই আশা করি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। আজকে হলো নেক্সট ডে। কালকে তোমাদের সাথে সকালবেলা কথা বলার পরে আর কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি, কারণ খবর আসে যে আমার জ্যাঠতো ননদের শ্বশুরমশাই গত হয়েছেন। তো মেসোমশাই আমাদের সকলেরই ভীষণ কাছের মানুষ ছিলেন, মনটা এতটাই খারাপ হয়ে যায় যে তারপরে আমার আর ইচ্ছে করেনি ব্লগ বানাতে। আর আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, কালকের ব্লগে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে কানের ডাক্তারের কাছে যাব, কানটা ওয়াশ করাতে হবে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, বাবার সাথে যাব টোটো করে, কারণ ট্রেনে উঠবো নামবো মানে হাতের যেহেতু জোরটা অনেকটাই কমে এসেছে,
তো সেই জন্য বাবা একটু ভয় পাচ্ছিল, তো বললো সময় বেশি লাগলেও টোটো করেই চল। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বাপের বাড়ি পর্যন্ত আসলাম। ও বলছিল যে ডাক্তারকে সমস্তটা ঠিকঠাক করে বলো। আমি বললাম যে হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে নাও। আর এই যে মান্টি সোনা, বাবাই খালি গায়ে ছিল বলে আসতে চাইছিল না। আর বাইরে এত রোদ, কি বলবো তোমাদের, মানে ঝলসে যাওয়ার মতো রোদ। যেদিন ডাক্তারের কাছে গেছি হয়তো 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা ছিল, মানে সাংঘাতিক গরম, সহ্য করা যাচ্ছে না এরকমই। আর বাবা তো টোটোতে এসে বসেছিল, তো আমি আবার এখন এসে দেখছি যে বাবা নেই। তো তারপরে দেখলাম যে বাবা সানগ্লাস আনতে গেছিলো, ভালোই করছে, যার রোদ সত্যি তাকানো যাচ্ছে না। আর আমি তো যথারীতি সবসময় সানগ্লাস নিয়ে বেরোতে ভুলে যাই। তারপরে চলে এসেছি দেখো। আর আজকে এখানে প্রচণ্ড ভিড় ছিল আগের দিনের তুলনায়। তো তারপরে আমার নাম ছিল 22 নম্বরে, চলে আসলাম। আর তোমরাই দেখো আমার কানের পরিস্থিতি। আগের দিন একরকম ছিল, ইনফেকশান হয়েছিল, তো অ্যান্টিবায়োটিক দেওয়াতে ভেতরে যাচ্ছিলো সেগুলো এমনই শুকিয়ে গেছে যে ডাক্তারবাবু কোনোভাবেই জলের প্রেশার দিয়েও ওয়াশ করতে পারলেন না। তো বললেন যে আবার 1 মাস পরে আসতে, তো কানের ড্রপ দিয়ে দিল। আর এই যে বাবার সাথে দাঁড়িয়ে আছি, যতই গরম থাক যাই থাক, বাবার সঙ্গে থাকলে মুখে কিন্তু হাসি থাকেই মেয়েদের, তাই না বলো? তারপরে চলে এলাম আমি যে হাতের জন্য ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ডক্টর অর্ঘ্যদেব। তো ফিজিওথেরাপি তো করানো হয়নি, বাবা বলল যে 1টার থেকে যখন শুরু হয়, 1টা বেজে গেছে, তাহলে চল ফিজিওথেরাপিটা আজকে করিয়ে নে। তো যাই হোক, তারপরে ফিজিওথেরাপি করিয়ে নিলাম। 2:45 বেজে গেছিলো, 2:30 পৌনে 3টে। তারপরে এখান থেকে বেরোলাম। আর রাস্তায় সাংঘাতিক রোদ, বারবার তোমাদেরকে বলছি, সত্যি এতটা গরম ছিল, তোমরা রাস্তা দেখলেই বুঝতে পারবে। রাস্তা একদম শুনশান রাস্তা, মানে খুব প্রয়োজন না হলে মানুষ একদমই রাস্তায় বেরোচ্ছে না, এত গরম। তো তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি আসতে খুব একটা সময় লাগে না, ভেতর দিকে একটা রাস্তা আছে, তো এই রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসা যায়। এসে দেখছি মা পুজো দিচ্ছে, তো ভাবলাম যে গোপু সোনার সাথে তোমাদের সবার দেখা করিয়ে দিই। তো যেহেতু বাবাই পুজো দেয় বেশিরভাগ দিন, যেহেতু বাবা আমার সাথে গিয়েছিল, তো মা পুজো দিয়ে দিচ্ছে। আর এই ঠাকুর ঘরেই আমার মনে হয় মাকে যেন সবথেকে বেশি ভালো মানায়। তোমরাও জানিও তো, ঠিক বললাম না বলো? মন্দিরে দাঁড়িয়ে মায়ের সঙ্গে টুকটাক কিছু কথা বলে তারপরে চলে এলাম ঘরে। আর খুব হাঁপিয়ে গেছিলাম, গলা একদম শুকিয়ে গেছিলো। তো চুল খুলে নিলাম, সকালবেলা স্নান করে গেছি, তো চুলের গোড়াটা একদম ভেজা ছিল। তো বাবাইকে বললাম, বাবা একটু গ্লুকন্ডি বানিয়ে দে আমাকে আর দাদুকে। তো বাবাই বললো ঠিক আছে বানিয়ে দিস। আনলাম, একটুখানি ঠান্ডা জল মিশিয়ে দিস আমার গ্লুকন্ডিতে, আর দাদুকে ঠান্ডা জল দিস না, কারণ বাবা দাঁতের সমস্যা আছে, কালকে আবার বাবা দাঁতও তুলতে যাবে। তো আজকে সাংঘাতিক একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা তোমাদের সাথে পরে ধীরে সুস্থে শেয়ার করব। আর এই দেখো বাবাই গ্লুকন্ডি নিয়ে চলে এলো, আমাকেও দিয়েছে, এই যে দাদুকে আগে দিয়েছে আর কি। তো তারপরে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম। আর এই যে মা ভাত বেড়ে দিয়েছে, মাটি বাবার জন্য চাল কুমড়ো দিয়ে ভাত মেখেছিল, ওরা খাবে না, এই যে মা আবার আমাকে দিয়ে দিল। আর মা বানিয়েছিল শাক ভাজা, আর বৌদি বানিয়েছে টক ডাল, আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা ভীষণই ভালো হয়েছে, আমি শুধু একটা পটল নিয়ে খেয়েছিলাম। আর এখানে আছে আলু ভাজা। আর মা আরও কি বানিয়েছিল, ও এই যে পনিরের তরকারি মা বানিয়েছিল। আর আলু পটল একটা নিয়ে খেয়েছিলাম, কারণ আলু পটলের তরকারিটা বাড়িতে নিয়ে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। বৌদি থোর ভাজাও বানিয়েছিল। আর আমি তো টক ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মান্টি বাবাই যখনই মামা বাড়িতে আসে, বাবা ওদের দুজনেরই হাইটটা একটু চেক করে। বাবা মজা করছিল মান্টির সাথে যে কী রে, পায়ের গোড়ালি উঁচু করছিস না তো, উঁচু করে করে লম্বা হচ্ছিস না তো। তো তারপরে বাবা দেখলো, যখনই যায় বাবা মার্ক করে রাখে হাইটটা চেক করে। তারপরে বলছে যে হ্যাঁ আগের বার যেমন হাইট ছিল তার থেকে সামান্য একটু বেড়েছে, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো না, এরকম করে খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না, হাইট একদমই বাড়েনি। তো তারপরে বাবাইকে বলল তুই আয়। আর বাবাই তো মোটামুটি বাবা সমান সমান হয়ে গেছে, তো বাবা সেই জন্য বাবাইয়ের সাথে বেশি একটু মজাই করে, যে তোর হাইট চেক করা কিন্তু এখন আমার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো তুইও কিন্তু পাটা উঁচু করিস না। তারপরে বাবাইয়ের হাইটটা চেক করলো বাবা, চেক করে বাবা দেখছে যে বাবা সমান সমান হয়ে গেছে। বাবা বলছে দাদু সমান সমান হয়ে গেলে তো হবে না, আরেকবার দাঁড়া, আমাকে ছাড়ালে হবে না। তো তারপরে বাবাই আবার দাঁড়ালো, বাবা চেক করলো, চেক করে দেখছে যে হ্যাঁ দাদুকে তো সামান্য একটু ছাড়িয়ে গেছে বাবাই। তো আনন্দও তো হয়ই, বাবা তো মজা করে ওদের সাথে আর কি। তো বাবা তারপরে বলছিল যে তুমি আমার থেকে লম্বা হয়ে গেছো, তাহলে এখন কি হলো,
তাহলে আমি কিন্তু এখন নাতি হয়ে গেলাম আর তুমি কিন্তু এখন দাদু ভাই হয়ে গেলে। ঠিক আছে, এখন তুমি দাদু আর আমি নাতি। তারপরে বেশ কিছুক্ষণ বাবা এভাবেই আমাকে হাসাতে থাকলো। আমি যতক্ষণ বাবার সাথে থাকি বাবা আমাকে একদম খুশি করে রাখে। বিশ্বাস করো, আমার মনেই থাকে না যে আমার শরীরের মধ্যে কোনো রকম অসুস্থতা আছে বা আমার শরীর খারাপ, আমার মন খারাপ, আমার এখানে ব্যথা ওখানে ব্যথা, আমি সমস্তটা ভুলে যাই। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর সোনা দেখো আমাকে টাটা দিচ্ছে। ওর মন খারাপ হয়ে যায় পিপি যখনই চলে যায়, পিপি, পিসন, দাদা ভাই, ও তখনই বলে আমি পিপি বাড়ি যাব, আমি পিপি বাড়ি যাব। আর এই যে আমার সাথে মান্টিও যাচ্ছে, কারণ মান্টি বাবাই একসাথে মামা বাড়িতে থাকলেই বেশিরভাগটা সময় ঝগড়া করে। বাড়িতে করে খুবই সামান্য, কিন্তু মামা বাড়িতে থাকলে অনেকটা বেশি করে। তো দেখো এই যে সোনা আবার বেরিয়ে আসছে বারবার করে, আর মা আমাকে বলছে কালকে কিন্তু চলে আসবি, কালকে আবার বাড়িতে নিমন্ত্রণ আছে, সবটাই তোমাদেরকে বলবো বাড়িতে গিয়ে। আসলে বাইরে এত রোদ না, ভালো লাগছিল না। এই রোদের মধ্যে মান্টিকে নিয়ে যেতে হলো। মান্টি তো যাবেই না। মান্টিকে একটুখানি বোঝালাম যে মান্টি, আমার অনেক দিনের শখ জানো তো, যে তুমি রাস্তা দিয়ে সাইকেল চালাবে, আমি তোমার পেছনে হেঁটে হেঁটে যাব, সবাই বলবে যে দেখো এই বাচ্চাটা এত সুন্দর সাইকেল চালাচ্ছে, ওই যে বাচ্চাটার মা। তো এইভাবেই মান্টিকে বুঝিয়ে নিয়ে আসলাম। আর এই যে পাকা রাস্তাটা পার করে দিলাম। এখান থেকেও আমাদের বাড়িটা অনেকটাই দূর, তবুই ভেতর দিয়ে মান্টি রাস্তা এখন চিনে গেছে। আমি বললাম যে ঠিক আছে, আমি আস্তে আস্তে হাঁটছি বলে ও একটু আস্তে আস্তেই চালাচ্ছে, বারবার দাঁড়াচ্ছে আর কি। আমি বললাম যে তোমাকে আর দাঁড়াতে হবে না, তুমি ধীরে সুস্থে সাইকেল চালিয়ে বাড়ি চলে যাও, আমি পৌঁছে যাব। আর এই পুকুরটা দেখে তো অবাক হয়ে গেছি। এই পুকুরটায় সব সময় একদম জলে ভরা থাকে। এখন এই গরমের জন্যই নাকি জানি না, জল সেচে ফেলা হচ্ছে হয়তো, সেই কারণেও হতে পারে কোনো কারণে। এই পুকুরটায় দেখছি একদমই জল কম। আর এই পুকুরের সাথেই একটা ঝিল আছে জানো তো, অনেক বড় ঝিল। তো জল ভরা থাকলে ভালো লাগে, পুকুরটা দেখে অবাকই হয়ে গেলাম। তারপরে এই গলির এইদিকে এসে তাকিয়ে দেখি যে মান্টিকে একদমই দেখা যাচ্ছে না। তো বুঝতে পারলাম যে মান্টি হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছেই গেছে। তো তারপর আমি বাড়ি চলে এলাম, আর যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বাড়িতে চলে এলাম এই কারণেই, রোদের মধ্যে। দাদাভাই বলল যে 3:45 বেজে গেছে, আমি এখন বাড়িতে এলাম, এসে আবার স্নান করব, পুজো দেব, তারপরে আবার তোমাদের বাড়িতে খেতে যাব, তো তুমি বাবাইকে দিয়ে খাবারটা পাঠিয়ে দাও। আমি আবার ভাবলাম যে এই রোদের মধ্যে বাবাইকে দিয়ে পাঠাবো, আমিই নিয়ে যাই, আমার বাড়িও চলে যাওয়া হয়ে যাবে, কারণ এখানে গরমে আমার ভালোও লাগছিল না। তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আমাকে ডাবের জল দিল। আর এই যে মান্টি এখন খেলা করছে। আমি বললাম রোদের মধ্যে বেরোস না সোনা, সাইকেল চালাবে বলে বায়না করছিল। আমি বললাম যে এসি চালিয়ে দিয়েছি, ঘরের মধ্যে বসে বসে খেলো, খেলনা তো অভাব নেই তোমাদের। তো মান্টি তারপরে খেলছিল। মান্টি আজকে আর সাইকেল নিয়ে বেরোয়নি। আমি বললাম অনেকটাই তো সাইকেল চালিয়েছো। তারপরে হঠাৎ করে আমাকে বলছে মা বক্স খাট থেকে মশারিটা বার করব। আমি বললাম যে মশারি বের করবে? আমি যে এমনি মশারি হয়তো। আমি বললাম হ্যাঁ বের করো। আর শরীরটা ভালো লাগছিল না বলে আমি শুয়েছিলাম। তারপরে দেখি ও ছোট্টোবেলার এই মশারিটা বের করেছে, করে এর মধ্যে ঢুকেছে। আমি বললাম যে তুই খাটের একদম ধারে আছিস, পড়ে যাবি তো, বেরো বেরো শিগগিরই। এর মধ্যে ঢুকে সে কি আনন্দ দেখো, ঘাটটাকে কিন্তু এরকম নিচু করে রাখতে হয়েছে, ঠিকমতো বসতেও পারছে না এর মধ্যে, তাও খুব আনন্দ। এইবার তোমাদেরকে বলি যে আজকে ফিজিওথেরাপি করতে গিয়ে কি সাংঘাতিক ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবার ফিজিওথেরাপি করতে গেছি, বসেছি, আমার আগে তো আরও 4-5 জন আছে, এদিকে টোটো দাঁড়িয়ে আছে। আমি একটু রিকোয়েস্ট করলাম যে যদি সম্ভব হয় আমাকে একটুখানি আগে করিয়ে দাও। তো রাজি তো সেইভাবে কেউই হতে চায় না। তারপরেও দাদাটা বলল ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি। তো আমি চেয়ারে বসেছিলাম, আমার সামনেই উনি আরেকটা চেয়ার এনে বসলো, বসে উনি ওনার থেরাপি স্টার্ট করলো। এবার আমার তো ভীষণ পেন হচ্ছিল, মানে সহ্য করতে পারছিলাম না এরকম। তো উনি বললো যে লাগবে, একটু সহ্য করো, না হলে কিন্তু ঠিক হবে না। তো এরকম উনি থেরাপি দিচ্ছেন আমাকে। হঠাৎ করে না আমার দুটো কানই বন্ধ হয়ে গেল, চোখের সামনেটা কীরকম ঘোলা ঘোলা হয়ে গেল। আমি সবাইকার কথা শুনতে পাচ্ছি, কিন্তু মানে আমি চাইছি যে বলবো, আমি কিছু বলতে পারছি না। হঠাৎ করে না আমি ভাবলাম যে না, আমার মানে কীরকম লাগছে তো শরীর। আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। ওনারা বললো যে হঠাৎ দাঁড়ালে কেন, দাঁড়ালে কেন? আর আমি চোখে মুখে ঘাড়ে জল দেবো, আমার ভালো লাগছে না। তারপর আমাকে বললো বসো বসো, বলে আমাকে বসিয়ে দিল। ঘাড়ে সমানে ওনারা মেসেজ করতে থাকলো, কিন্তু আমার কিছুতেই ভালো লাগছিল না। আমি যে বলবো ওনাদের যে আমার বাবা বাইরে আছে, বাবাকে একটুখানি ডাকুন, মানে আমি চাইছি বলতে, বিশ্বাস করো আমি বলতে পারছি না। মানে আমার শরীরে কীরকম যে একটা কষ্ট হচ্ছিল, আমার হাত পা মনে হচ্ছে হাত পা আস্তে আস্তে স্থির হয়ে আসছে। মানে আমার আমার কোনো মানে ঠিক মতো যেন আমি কিছু বুঝতে পারছি না, কিছু বলতে পারছি না। ওনারাও বুঝতে পেরে কী করলো, তখন আমাকে ওই চেয়ার থেকে নিয়ে ওনাদের বেডে শুইয়ে দিল। দিয়ে আমার পা দুটো হাত সমানে ওনারা ম্যাসেজ করতে থাকলো।
আর বারবার জিজ্ঞাসা করছে যে ঠিক আছো ঠিক আছো, আমি যে রেসপন্স করব আমি সেটাও পারছিলাম না। আমি কিন্তু কানে কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে হাতটা নাড়াবো, ঠোঁটটা নাড়াবো, আমি পারছিলাম না। আমার তো মনে হচ্ছিল যে আমার স্ট্রোকই হয়ে গেছে। মানে স্ট্রোক হয়ে গেছে বলতে স্ট্রোক হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি, এরকম লাগছে আমার শরীরের মধ্যে। তো অনেকক্ষণ এরকম চলার পরে তারপরে আমাকে তুলে বসালো। তারপরে থেরাপি আবার স্টার্ট করলো, যেটা ওই কারেন্টের শক দিয়ে যেটা হয় আর কি, হাতের পাতায় দিল। ওনারা বারবার জিজ্ঞাসা করছে ভালো লাগছে ভালো লাগছে, আমি বলছি যে না, ঘাটটা নেড়ে বলছি যে না আমার ভালো লাগছে না। শরীরের ভেতরটা না পুরো কাঁপছিল, আর আমার শুধু মনে হচ্ছিল কি ওই ঘরটার থেকে যদি আমি বেরোতে পারতাম। আর দরদর করে ঘামছিলাম, ফ্যান ঘুরছে, এসি চলছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার গায়ের মধ্যে একটুও হাওয়া লাগছে না। মানে কীরকম যে একটা অস্বস্তি লাগছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা হলো। আমি নেক্সট যেদিন যাব আমার মধ্যে এমন একটা ভয় ধরে গেছে না, মানে আমার মনে হচ্ছে না আমি আর ফিজিওথেরাপি করাবো না। করালে এরকম যদি আবার কষ্ট হয়, মানে আমি কি করে সহ্য করব। আর তারপর থেকেই না আমার মাথাটা কীরকম ভারী হয়ে আছে। আজকে ধরো আমি এই 3 দিন পরে ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত আমি মাথা তুলতে পারছি না, জানো তো। মাথাটার মধ্যে মনে হচ্ছে কি যে অনেক সময় স্নান করে আমরা টাওয়াল বা গামছা এরকম বাঁধি না, মনে হচ্ছে কি 10-12টা গামছা বা টাওয়াল আমার মাথার মধ্যে রেখে দেওয়া হয়েছে মাথার পেছনে। যখনই বসছি বারবার করে শুয়ে পড়ছি, কোনো কাজ তো করতেই পারছি না। কোনো রকম করে রান্নাবান্নাটা করছি, করে ওই বাসনটুকু মেজে এসেই বারবার শুয়ে পড়ছি। ঘুম আসছে না, কিন্তু মাথাটা একটা অন্যরকম ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে কি মাথার মধ্যে কিছু একটা জমে আছে আমার। তো এই ছিল অভিজ্ঞতা আর কি। এর আগেও আমি কোমরের জন্য, পায়ের জন্য থেরাপি নিয়েছি, কিন্তু এরকমটা হয়নি। তবে ওনারা বললো যে অনেকেরই হয়, যদি খুব চাপা পেন থাকে অনেক দিনের, তাহলে নাকি এরকম একটা সমস্যা হয়, ওনারা তো বললো। কিন্তু আমার জন্য বারবার এটাই মনে হচ্ছে যে আমার স্ট্রোক হয়ে যাচ্ছিলো মনে হয়, যে বাইরে অত গরমের থেকে এসেছি, এসে আর যখন ওনারা থেরাপি দিচ্ছিলেন না, সত্যিই ভীষণ লাগছিল। মানে সহ্য করতে পারছিলাম না এরকম, মানে হাতটাকে নিয়ে, মানে এরকম হাতের পাতাটাকে নিয়ে এরকম উল্টে দিচ্ছিল। তো মানে মনে হচ্ছে যেন আমার শরীরের সমস্ত রক্ত যেন এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে। শুরু করেছে বলো দেখি, হ্যাঁ আমরা কি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম না কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা মনে হয় আবার একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছি। এই গরমটার মধ্যে ওই ঘরে এসি চলছে, এই ঘরে গরমের মধ্যে এই রকম মশারির মধ্যে ঢুকে পা ভাঁজ করে, এগুলো কি মান্টি? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ এইসব ভিডিওগুলো ইউটিউবে থেকে যাবে, বড় হয়ে দেখবি। চলে এসেছি রান্নাঘরে। এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য গ্লাসে গরম দুধ নিয়ে নিয়েছি, যে মান্টি বাবায় দুধ রুটি মাখবো। দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি, আগেও বলেছি খুব বেশি গরম দুধে রুটি দিলে রুটিগুলো কীরকম দলা পাকিয়ে যায়, খেতে চায় না ওরা। আর এখানে তরকারি অনেকটাই রয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়ার পরেও তো গরমে একদমই খেতে পাচ্ছে না, আর আমারও একদম খিদে পাচ্ছে না। তো আমি না জোর করে খেলে আমার বমি হয়ে যায়। তো তরকারি আছে, রুটিও আছে, এখনও আমার খিদে পাচ্ছে না। এখন প্রায় 11টা মতো বাজে। যদি খিদে পায় পরে খাবো, না হলে আর খাবো না। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাইরে তো একটুও হাওয়া নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব।